আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহিন ফয়সাল, বিডিএস ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড এফসিপিএস পার্ট ট্রেনি হিসেবে আছি কনজারভেটিভ ডেন্টিস্ট অ্যান্ড এন্ডোডন্টিক্স বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আমার 3 বছর ট্রেনিং কমপ্লিট। আমার না, 3 ইয়ার, থার্ড ইয়ার চলে, আমার 2 বছর ট্রেনিং কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের আজকে যে টপিকসটা সেটা হচ্ছে আমরা একটা এফসিপিএস পার্ট অনের রেগুলার ব্যাচের একটা প্রশ্ন। তো আমাদের এখানে যেটা আছে সেটা যেহেতু এফসিপিএস এর আমরা জানি প্রশ্নের মানদণ্ডটা, এখানে 30টা প্রশ্ন থাকবে এবং 15টা থাকবে এসবিএ এবং 15টা থাকবে এমসিকিউ। আমরা প্রথমে এমসিকিউ গুলো দেখবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে এসবিএ টা দেখবো বা সিঙ্গেল বেস্ট অ্যান্সারটা দেখবো। আচ্ছা, এখন সাবজেক্ট রিলেটেড বা টপিকস রিলেটেড কথাবার্তা। ইনফরমেশন পেপার থ্রিতে তো আমরা জানি ইনফরমেশন পেপার থ্রির মধ্যে পড়ে, যেটা হচ্ছে ওরাল প্যাথোলজি এবং প্যাথোলজি। এখন যেখানে হচ্ছে আমাদের ওরাল প্যাথোলজি থেকে বেশিরভাগ প্রশ্ন থাকে, বা বলতে পারেন 60 এরকম পার্সেন্ট, 55-60 এরকম প্রশ্ন থাকবে। আর প্যাথোলজি থেকে বাকিগুলা, সাথে মাইক্রোবায়োলজি আরো কিছু টপিকস যুক্ত থাকবে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা জেনারেল প্যাথোলজির কথা চিন্তা করি, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে প্রতিবার প্রতি প্রশ্ন আসবেই, এ ব্যাপারে কোনো মানে সন্দেহ নাই। কিন্তু কয়েকবার একটু বেশি আসে, কয়েকবার একটু কম আসে, যেটা হচ্ছে ফ্লাকচুয়েট করে। এখন আরেকটা যেটা ব্যাপার আছে, ইনফ্লামেশন, ইমিউনোলজি, এই টপিকস গুলা আমাদের হচ্ছে দেখা যায় যে, তারপর রিপিআর, এই জিনিসগুলো একটু খুব একে অপরের সাথে রিলেটেড, এবং দেখা যায় যে এমসিকিউ প্রশ্ন আসলেও দেখা যায় আহ আপনার ইনফ্লামেশন, ইমিউনোলজি, তারপর রিপেয়ার, হিলিং, এই সব থেকে মিলাই এমসিকিউ করা হতে পারে। তো মোট কথা হচ্ছে আমাদের ইনফ্লামেশন সম্বন্ধে একটা খুব সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা থাকা জরুরি। তো আমরা খুব ভালো করে এটা পড়েছি এবং আমরা পড়বো, যত যদি আমাদের গ্যাপ থাকে আমরা এটা আবার একটু ফোকাস দেবো, চেষ্টা করব। তো আমরা এখন শুরু করি। ইনফ্লামেশন। ওকে, দ্য স্লোয়িং অফ ব্লাড ফ্লো ইন অ্যাকুট ইনফ্লামেশন। আমরা জানি ভাস্কুলার ইভেন্ট ইন অ্যাকুট ইনফ্লামেশন কিছু ইভেন্ট হয়, যেমন আপনার একটা ট্রানজিট ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তারপর ভ্যাসোডায়ালেশন হয়, ইনক্রিজ পারমিয়াবিলিটি হয়, তারপর আরেকটা হয় যে স্লোয়িং অফ দ্য ব্লাড ফ্লো হয়, বা যেটাকে নাম আরেকটা নামে বলে স্টাসিস। হ্যাঁ, হ্যাঁ, স্টাসিস। হ্যাঁ, স্টাসিস এটা কিন্তু আমাদের কার্ডিনাল সাইনের একটা কারণ। কোন কারণ আপনারা এটা বলবেন? আমরা জানি যে 5টা যে কার্ডিনাল সাইন আছে সেটার একটা কারণ স্টাসিসের মাধ্যমে হয়, স্টাসিসের জন্য হয়। সেটা যাই হোক, এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে আহ, এটা কি কি কারণে হতে পারে। যে প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে অ্যাডহেশন অফ দ্য লিউকোসাইট। তো দেখেন, লিউকোসাইটের অ্যাডহেশন আপনার অ্যাকুট ইনফ্লামেশন হয়, বাট লিউকোসাইটের অ্যাডহেশনের কারণে হচ্ছে আপনার সোলিং অফ দ্য ব্লাড ফ্লো হয় না। তার মানে এটা ফলস। তারপরে প্রিসিপিটেড অ্যাকশন অফ দ্য লিউকোট্রিনস, এটাও এরকম কোনো অ্যাকশন লিউকোট্রিনস এর নাই এখানে, তো এটাও ফলস। পরবর্তীতে এক্সুডেশন অফ এক্সুডেশন অফ দ্য প্রোটিন রিচ ফ্লুইড, এখানে কি বলা হচ্ছে? এক্সুডেশন অফ দ্য প্রোটিন রিচ ফ্লুইড। আমরা জানি ইনফ্লামেশনের কারণে হচ্ছে ফ্লুইড লস হয়, সেই যেই ধরনের ফ্লুইড লস হয় আমরা জানি সেটাকে বলা হচ্ছে এক্সুডেট। এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, এখান থেকে যেটা লস হয় সেটাকে বলা হচ্ছে আমাদের এক্সুডেট। দেখেন, এটা কিন্তু আপনার এই জন্য মনে রাখবেন, এখানে এক্সুডেশন হয়, এটা নর্মাল, এটা কমন, এটা এখানে রোল আছে। কিন্তু এক্সুডেটের পরিবর্তে এখানে যদি কি বলে দিত, ট্রানজুডেন্ট বলে দিত, তখন কিন্তু এটা ফলস হইতো। ঠিক আছে, কারণ এখানে ট্রানজিটেড হয় না, এখানে কি হয়, এখানে হয় যেটা হয় সেটাকে বলা হচ্ছে আমাদের এক্সুডেট। ওকে, এক্সুডেটর অফ দ্য প্রোটিন রিচ ফ্লুইড। আমাদের মোট কথা স্টাসিস হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এখানে এক্সুডেশন অফ দ্য প্রোটিন রিচ ফ্লুইড হয়, বা ফ্লুইড গুলো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে প্যাক্সেল ভলিউম বা আমাদের ইয়ার যে মানে ব্লাড সেল গুলো আছে, ব্লাড সেলের পরিমাণ বৃদ্ধি পায়, এবং ব্লাড সেল পরিমাণে বৃদ্ধি পেলে আমাদের এখানে কি হয়, ইনক্রিজ ভিসকোসিটি হয়। আর এবং আমাদের আরবিসি গুলো প্যাকড হয়ে যায় কোথায়? মাইক্রো সার্কুলেশন হয়। এই যে যে জিনিসটা স্লোয়িং ডাউন অফ দ্য ব্লাড ফ্লো, এটাকে বলে স্টাসিস। স্টাসিসের মেন কারণ হচ্ছে আমাদের এই তিনটা। তার মানে হচ্ছে আমার এ আর বি ফলস হবে, বাকি তিনটা হবে, এই তিনটা ট্রু। আমরা যদি অপশনগুলো দেখি, দেখেন এরকম ভাবে এক্সপ্লেন করা হয়েছে রবিনসে, যে দা লস অফ দ্য ফ্লুইড অ্যান্ড ইনক্রিজ ভেসেল ডায়ামিটার। এখানে আরেকটা জিনিস হয়, সেখানে হচ্ছে ভেসেল ডায়ামিটারটা বাড়ে। এখন ভেসেল ডায়ামিটার কেন বাড়ে সেটা একটা প্রশ্ন হতে পারে। ভেসেল ডায়ামিটার আমরা জানি যে ভেসো ডায়ালেশন হয়, এখানে যে মিডিয়েটার্স গুলো থাকে সেই মিডিয়েটার গুলো ভেসেল ডায়ালেশনের মধ্যে করে। এখন আপনারা এইভাবে এটা মনে রাখতে পারেন, যখন একটা পানির পাইপ দিয়ে যখন যদি ওয়াটার ফ্লো হয়, ওয়াটার ফ্লো হলে পাইপটা যদি বেশি বড় হয়, তখন দেখা যায় যে তাদের ফ্লো হওয়ার যে স্পিডটা কমে গেছে। তো এরকম করে ভেসেল ডায়ালেশন করলে তার ব্লাড ফ্লো স্পিডটা কমে যায়। এবং তারপর পরবর্তীতে দেখেন এখানে বলা হয়েছে দিস রেজাল্ট ইন এ স্টাসিস অফ দ্য ব্লাড ফ্লো। হ্যাঁ, concentration of the red cell in the small vessel বা microcirculation and the increased viscosity। ঠিক আছে, আর exudation of the fluid টা এখানে বলা হয়েছে লস অফ প্রোটিন রিচ ফ্লুইড। ওকে,
The event occur in termination of the acute inflammation. আমরা জানি acute inflammation শুরু হবে, এটাকে কিন্তু একটা ভালো রেসপন্স বলা হয়, প্রোটেক্টিভ রেসপন্স বলা হয়। এটা কিন্তু কোনো প্যাথোলজিক্যাল রেসপন্স না, কারণ ক্রনিক ইনফ্লামেশন একটা প্যাথোলজিক্যাল হতে পারে, বাট অ্যাকুট ইনফ্লামেশনের যে প্রথম যে শুরুটা হচ্ছে এটা আমাদের একটা প্রোটেক্টিভ রেসপন্স হিসেবে ধরা হয়। তো এখন প্রোটেক্টিভ রেসপন্স ততক্ষণ প্রোটেক্টিভ যখন সে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকবে, যখন সে আর প্রয়োজন হবে না বা যখন সে আর কাম্য নয় তখন আর সে কি করতে পারবে না, এখানে থাকতে পারবে না। এই যে সে থাকতে পারবে না, এ না থাকার কারণ কি করতে হবে, সেখানে যে ইনফ্লামেটরি সেলগুলো এসেছিল বা সেখানে যে কিছু চেঞ্জেস এসেছিল, এই চেঞ্জেসটা আবার কি করতে হবে, নর্মাল স্টেটে নিতে হবে। তো নর্মাল স্টেটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, কিছু ইভেন্ট হয়। সেই ইভেন্টগুলো কি কি হয়, দেখেন, কনভার্সেশন অফ দ্য পলিমরফোনিউক্লিয়ার সেল ইনটু ম্যাক্রোফেজ, এরকম কোনো কিছু হয় না। আমাদের নিউট্রোফিল যেটা থাকে, সেই নিউট্রোফিল কি হয়, অ্যাপোপ্টোসিস হয়ে যায়, নিউট্রোফিল অ্যাপোপ্টোসিস হয়। ঠিক আছে। এখন এটা কিন্তু অ্যাপোপ্টোসিস হয়, এটা কিন্তু ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস হয়, সেটা আপনাদের অন্য অধ্যায়ের পড়াশোনা, কিন্তু এখানে অ্যাপোপ্টোসিস হতে হবে, এটা মনে রাখতে হবে। পরবর্তীতে হচ্ছে ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন অফ দ্য ম্যাক্রোফেজ। ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন হচ্ছে আপনার রিপেয়ারের সাথে সংযুক্ত না বা অ্যাকুট ইনফ্লামেশনের সাথে সংযুক্ত। আমরা জানি ম্যাক্রোফেজ দুই প্রকার অ্যাক্টিভ হয়, একটাকে বলা হয় ক্লাসিক্যাল অ্যাক্টিভ আর একটাকে বলা হয় অল্টারনেটিভ অ্যাক্টিভেশন। তো ওইটা আমরা পরে দেখবো, কিন্তু এখানে ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন হবে না, এখানে হইতে হবে হচ্ছে অল্টারনেটিভ অ্যাক্টিভেশন। তার মানে প্রথম দুইটাই আমাদের কি পেলাম, ফলস। তারপর অ্যাপোপ্টোসিস অফ পলিমরফোনিউক্লিয়ার সেল, বা পলিমরফোনিউক্লিয়ার সেল বলতে আমাদের কি বোঝানো হচ্ছে, নিউট্রোফিল, তাই না, ফিল। হ্যাঁ, সেটা মাত্র বলতেছিলাম, এখানে অ্যাপোপ্টোসিস হতে হবে কার, পলিমরফোনিউক্লিয়ার সেলের। তারপর সে লিবারেশন অফ দ্য সাইটোকাইন্স IL-6। IL-6 একটা ইনফ্লামেটরি সাইটোকাইন্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফ্লামেটরি সাইটোকাইন্স হচ্ছে কোনটা, ইন্টারলিউকিন 6। ইন্টারলিউকিন 6 হতে পারবে না, এখানে হইতে পারে আমাদের ইন্টারলিউকিন 10, যেটা হচ্ছে এন্টি ইনফ্লামেটরি একটা আর একটা যেটা হচ্ছে TGF বেটা, এগুলো আপনার সাইটোকাইন রিলিজ হবে। তারপর ডিগ্রেনেশন অফ দ্য মাস্ট সেল, এরকম কোনো ব্যাপার এখানে নাই। তো ডিগ্রেনেশন অফ দ্য মাস্ট সেল এটা হয় হচ্ছে আপনার অ্যানাফাইলেকটিক শকে। তো এটা যেহেতু এখানে নাই, তার মানে এটাও আমাদের কি পেলাম, ফলস। শুধুমাত্র আমরা ট্রু পেলাম কোনটা, অ্যাপোপ্টোসিস অফ দ্য পলিমরফোনিউক্লিয়ার টাইপ অফ সেল। এখানে যদি আপনারা দেখেন, এই যে নিউট্রোফিল ইজ টার্মিনেশন অফ দ্য অ্যাকুট ইনফ্লামেটরি রেসপন্স, নিউট্রোফিল অলসো হ্যাভ দ্য শর্ট লাইফস ইন দ্য টিস্যু দেন ডাই বাই অ্যাপোপ্টোসিস উইদিন আওয়ার্স অর এ ডে অর টু আফটার লিভিং দ্য ব্লাড। ঠিক আছে। তো এটা আপনার হয়ে যায়। আর আপনার এন্টি ইনফ্লামেটরি লিউব্রিকেশন হয় কোনটা কোনটা, ইন্টারলিউকিন 10 আর একটা হচ্ছে TGF বেটা। আচ্ছা, আহ পরবর্তীতে আমরা যদি দেখি, দ্য সেজেটিং গ্রানুলোমা অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। সেজেটিং গ্রানুলোমা, আমরা জানি গ্রানুলোমাকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সফট, মানে সেজেটিং গ্রানুলোমা আমাদের কিছু কিছু ভাগে ভাগ করা হয়, একটা সেজেটিং, একটা নন সেজেটিং, তারপরে হচ্ছে একটা হচ্ছে ডিফিউজ, এরকম করে করে আমরা ভাগ করি, তাই না, একটা হার্ট। সফট টিউবারকেল, যে টিউবারকুলোসিস আমাদের, টিউবারকুলোসিসে দুই ধরনের টিউবারকেল হয়, একটা হতে পারে সফট, একটা হতে পারে হার্ড। সফট যেটা হয় সেটা হচ্ছে সেজেটিং টাইপ অফ গ্রানুলোমা হবে, অ্যান্ড হার্ড যেটা হবে এটা নন সেজেটিং টাইপ অফ গ্রানুলোমা। ঠিক আছে। আর এখানে আমাদের আরেকটা কি আছে, আরেকটা ট্রু আছে, সেটা হচ্ছে আমাদের এই ব্রুসেলোসিস। আর বাকি যেটা আছে এই সার্কয়েডোসিস, এটা হচ্ছে নন সেজেটিং। আর হচ্ছে ডিফিউজ যেটা আছে, সেটা হচ্ছে ডিফিউজ আছে কোথায়, ল্যাপ্রোসি। হ্যাঁ, ল্যাপ্রোসি যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিফিউজ টাইপ অফ বেবি। এটা হচ্ছে ডিফিউজ, এটা হচ্ছে নন সেজেটিং, এটাও আমাদের নন সেজেটিং। ওকে। পরে এই প্রশ্নটা হচ্ছে আপনাদের একটু খালিক থেকে নেওয়া হয়েছে, যদিও আপনাদের শীটের যেই জায়ান্ট সেলের যেটা আছে, জায়ান্ট সেলের সবার লাস্টের দিকে যে কথাটা, সেই কথার মধ্যে এটা আছে, হুইচ অফ দ্য ফলোইং দ্য ভাইরাল ইনফেকশন ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল। আমরা জানি মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, একটা আছে ফিজিওলজিক, একটা আছে প্যাথোলজিক। প্যাথোলজিকের মধ্যে কিছু কিছু ভাগ আছে, এবং লাস্টে যেই ইয়াটা আছে সেটা হচ্ছে ভাইরাস রিলেটেড, মানে কোন কোন ভাইরাসে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাই। সেখান থেকে দুইটা ভাইরাসের নামই আপনাদের দেওয়া আছে, দুইটা ভাইরাসের নামই পড়তে হবে। আর যদি পারেন মেজলেস ভাইরাসের যেই নিউক্লিয়াসটা আসে বা যেই জায়ান্ট সেল হয়, এই জায়ান্ট সেলের নামটা একটু পড়ে রাখবেন। আর এখান থেকে তেমন কিছু পড়া লাগবে না। এখানে একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, যেটা হচ্ছে এপিথেলিয়াল সেলে হয়। আর হচ্ছে মেজলেস, এই যে যে একটা নাম আছে, এই নামটা একটু সুন্দর করে মনে রাখবেন। সেই নামটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনার মেজলেসে যেটা হয়, আর এটা হচ্ছে আপনার মিজেলসে যেটা হয়, আর এটা হবে হচ্ছে আপনার HSV, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটা হচ্ছে একটা মিজেলস। হ্যাঁ, অরথিন, ফিন, এরকম WF যে একটা যে নাম আছে, এই নামটা পুরোপুরি মুখস্থ করার দরকার নেই। এভাবে মনে রাখবেন যে WNF যেটা আছে সেটা হয় হচ্ছে আমাদের মিজেলস, এবং এপিথেলিয়াল সেলে যেটা হয় সেটা হয় আপনাদের HSV দ্বারা। এটা কি হয়, এই যে যেই হার্পিস সিমপ্লেক্স ভাইরাসে এই এপিথেলিয়াল গুলো একে অপরের সাথে ফিউশন হয়ে যায়। ফিউশন হলে আমাদের মাল্টি নিউক্লিয়েট জায়ান্ট সেল থাকে, মানে আমাদের সাধারণত একটা সেলে তো একটাই নিউক্লিয়াস থাকবে, কিন্তু এইটার এই ডিজিজে দেখা যাচ্ছে আপনাদের মাল্টি নিউক্লিয়েটেড হয় বিকজ অফ এপিথেলিয়াল ফিউশন।
Which of the following are the features of the resolution as a fate of ফলোইং ফিচার? আমাদের একটা যদি আমরা জানি অ্যাকুট ইনফ্লামেশনের কিছু ফেট থাকে, একটা রেজুলেশন, একটা হতে পারে পাজ হতে পারে, একটা কোনিক ইনফ্লামেশনের দিকে যেতে পারে, ঠিক আছে, আর একটা হচ্ছে হিলিং বাই ফাইব্রোসিস, এটাও হতে পারে, স্কার ফর্মেশন এটাও হতে পারে, তাই না? তো এটার মধ্যে আমাদের কমপ্লিট রেজুলেশনটা কোনটা? কমপ্লিট রেজুলেশন হচ্ছে সেটা হবে যেখানে মনে করেন এখানে এপিথেলিয়াল সেল যদি থাকে, এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল, হ্যাঁ, এই এপিথেলিয়াল সেলের মধ্যে আমাদের কি করতে হবে? এইটা কোনোভাবে ডিস্ট্রাকশন হয়েছে, পরবর্তীতে আবার এই এপিথেলিয়াল সেল দ্বারাই এই টিস্যুটা রিপ্লেস হইতে হবে, তখনই আমরা সেটাকে বলবো কমপ্লিট রেজলিউশন। মানে সেখানে কোনো লস অফ ফাংশন হওয়া যাবে না, আবার কি হওয়া যাবে না, অন্য কোনো সেল দ্বারা এটা রিপ্লেস হওয়া যাবে না, এটা সেই সেল দিয়ে রিপ্লেস হইতে হবে। উম, এটা শুধুমাত্র সেই সেল দিয়ে রিপ্লেস হতে হবে যে সেলটা আপনার নষ্ট হয়েছে, সেটা আপনার কোন সেল? সেটা হবে হচ্ছে আপনাদের এপিথেলিয়াল সেল, বললে এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এটা সাধারণত এপিথেলিয়াল সেলে বেশি হয়, যেমন আমাদের এই স্কিন এপিথেলিয়াম, তারপর হচ্ছে গাটের যেই সেলগুলো থাকে এই সেলগুলোতে এগুলো হয়। তো এটা সাধারণত হচ্ছে আপনাদের ওই লেবিয়াল সেলগুলোতে এই কমপ্লিট রেজলিউশন পাওয়া যায়। সেটা যাই হোক, আমাদের কথা সেটা না, এখানে কি বলেছে? রিপ্লেসমেন্ট অফ দ্য ইনজুর সেল বাই আইডেন্টিক্যাল টাইপ অফ সেল। মানে যেটা বলতেছিলাম যে এপিথেলিয়াল সেল ইনজুর হলে আপনাদের এপিথেলিয়াল সেল দ্বারাই কি হতে হবে? এটা রিপ্লেসড হইতে হবে, ঠিক আছে। পরবর্তীতে রিমুভাল অফ দ্য এক্সুডেট ইন দ্য সেলুলার ডেব্রিজ। হ্যাঁ, এখানে যত আপনার ডেব্রিজ আছে বা এক্সুডেশন আছে সকল কিছু কিছু ডেব্রিজ এবং ইয়া তো থাকবে, সেগুলো অবশ্যই ম্যাক্রোফেজ দ্বারা ক্লিন আপ হইতে হবে। এবং অন্য কিছু দেখেন, ওটা যদি পারসিস্ট করে যায়, যে এক্সুডেট বা যে সেলুলার ডেব্রিজ যেগুলো থাকে, যদি সেখানে কি হয়, সেখানে যদি এটা পারসিস্ট করে দেয়, সে তো তখন এই ইনফ্লামেশনটাকে শেষ করতে দিবে না, এই ইনফ্লামেশনটাকে সে চালাইতে থাকবে, হয়তো বা ইনফ্লামেশনের ইন্টেন্সিটি কমবে, অ্যাকিউট থেকে ক্রনিক হবে, বাট ইনফ্লামেশন কিন্তু সেখানে অবশ্যই কি থাকতে হবে? পারসিস্ট থাকবে। তারপর হচ্ছে রেস্টোরেশন অফ দ্য নর্মাল টিস্যু ফাংশন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, অবশ্যই তার নর্মাল ফাংশনকে রেস্টোর করতে হবে। অ্যান্ড অ্যানজিওজেনেসিস এটা হচ্ছে কি নতুন ব্লাড সেল ফর্মেশন, হ্যাঁ। অ্যান্ড ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন না, এখানে আমাদের এটা হবে না, এখানে এটা হয় কিসে? এটা হচ্ছে আমাদের কোনিক ইনফ্লামেশন, ঠিক আছে, কোনিক ইনফ্লামেশন এটা হতে পারে। ওকে, পরবর্তীতে হচ্ছে রিপেয়ার বাই দ্য কানেকটিভ টিস্যু, এটাও হবে না, আবার বলছি এটা রিপেয়ার বা এটা রিপেয়ার কথাটা এর সাথে যাবে না, এর সাথে কথা যাবে হচ্ছে রিপ্লেসমেন্ট, ঠিক আছে। রিপেয়ার বলতে হচ্ছে আপনার একটা সেল নষ্ট হয়েছে, সেই সেলের পরিবর্তে অন্য সেল দ্বারা এই জায়গাটা পুরাতন হয়েছে, কোনোভাবে একটা ফাংশন চালানো যাচ্ছে, কিন্তু ওই সেলের যে ফাংশন ছিল সেই ফাংশনটা অবশ্যই কি হতে হবে? লস হইতে হবে, ঠিক আছে। তো এটা আমাদের এই যে যে স্কারের কথা যেটা আছে, স্কারের কথা এই যে ফাইব্রোসিস, হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের হিলিং বাই ফাইব্রোসিস বাই রিপেয়ার বাই কানেকটিভ টিস্যু। তবে এখানে রিপেয়ার বাই কানেক্টিভ টিস্যু হবে না, এটা এখানে হবে রিপ্লেসমেন্ট বাই মানে আইডেন্টিক্যাল টাইপ অফ সেল। 6 নম্বর প্রশ্ন, হুইচ আর দ্য অপশন ইন? অপশন ইন এর মধ্যে আমাদের কি কি পড়ে? আইজিজি পড়ে আমরা জানি, এবং C3b পড়ে, এবং আরেকটা জানি সেটা হচ্ছে লেকটন বাইন্ডিং যে প্রোটিন গুলো আছে, মেম্বার লেকটন বাইন্ডিং এমবিএল প্রোটিন যেগুলো আছে সেই প্রোটিনের মধ্যে পড়ে। সেই প্রোটিনগুলোর মধ্যে একটা আছে হচ্ছে কালেক্টিনস, তার মানে কালেক্টিনস এখানে অ্যান্সার বা ট্রু। তো আমাদের আইজিএম আর হচ্ছে C3a, এটা যেটা আছে এই দুটো হচ্ছে ফলস। C3a এটা ফাংশন বলে দেওয়া আছে এবং সি এর ফাংশন বলে দেওয়া আছে। পেইন ইন অ্যাকুট ইনফ্লামেশন ইজ অকার্স। দেখেন, এই পেইন নিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের এই এখান থেকে, আমাদের ওরাল ফিজিওলজি থেকে পালপাল পেইন কিভাবে হয় সেখান থেকেও প্রশ্ন আসে, আবার এখান থেকে অ্যাকুট ইনফ্লামেশনের প্রশ্ন আসে। তো পেইনটা আমাদের ভালো করে পড়তে হবে। এখানে পেইন আমাদের মেনলি হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য হয়, আমরা জানি আইজিডি টু এগুলো, সরি পিজিডি টু পিজিই টু এগুলো হচ্ছে আমাদের পেইনের ক্ষেত্রে রোল প্লে করে। অ্যান্ড ভ্যাসোডায়ালেশনের সাথে আসলে পেইনের কোনো সম্পর্ক নাই, কিন্তু এখানে কি হয়? টিস্যু টেনশন বাড়লে পেইন একটা ফিল করতে পারে, এর কারণে হচ্ছে মেকানিক্যাল কজ বলে। এটা বলা হচ্ছে মেকানিক্যাল কজ, যে টিস্যু টেনশন যদি বাড়ে আমাদের যে নার্ভ বিন্ডিং এ প্রেশার হয়, প্রেশারের কারণে আমরা একটা পেইন ফিল করতে পারি। ব্র্যাডিকাইনিন আর একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এই সকলগুলো আমাদের পেইনের জন্য রেসপন্সিবল, তাই না? আমাদের যে 5টা না 6টা জন্য আছে, এই যে একটু পড়ে নিবেন। প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, ডিক্রিজ পিএইচ বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ইনক্রিজ পটাশিয়াম আয়ন, আর ইনক্রিজ টিস্যু টেনশন, আর একটা হচ্ছে সেরোটোনিন বা 5-HT। Following mediators are increase capillary permeability in acute inflammation. কোন কোন মিডিয়েটরস আছে যেগুলো হচ্ছে আমাদের ক্যাপিলারি পারমিয়াবিলিটি ইনক্রিজ করে? তো আমরা এটা মোটামুটি জানি বা এটা আমাদের পড়া হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হিস্টামিন আমরা জানি এটা হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি বাড়ায়, ব্র্যাডিকাইনিন এ আমাদের পারমিয়াবিলিটি বাড়ায়, তারপর হচ্ছে আমাদের অ্যানজিনোটেনজিন এটা তো পারমিয়াবিলিটি বাড়ায় না, এ আবার ভেসেল কি করে? কনস্ট্রিকশনের দিকে যায়। তারপর লিউকোট্রিন এ পারমিয়াবিলিটি বাড়ায়, পিডিজিএফ এটা আমাদের কি করে না? প্লাটিলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টর, এটাকে কি বলে? প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টর।
এই যে দেখেন আমাদের এখানে খুব সুন্দর করে বলা আছে লিকোট্রিন C4 D4 E4 আর হচ্ছে আমাদের হিস্টামিন সেরোটোনিন এগুলো আছে, কিন্তু দেখেন অ্যানজিওটেনসিনের কিন্তু এখানে কি নাই, নাম নাই, বাট ব্র্যাডিকাইনিনও কিন্তু আমাদের কি করে, পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। হুম, ঠিক আছে। পরবর্তীতে ডুরিং ইনফ্লামেশন দ্য এন্ডোথেলিয়াল গ্যাপ ইজ ফর্ম বাই দা, আমাদের জানি আমাদের যে কি হয় ইনফ্লামেশনের সময় আমাদের এই যে এন্ডোথেলিয়াল গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলো আমাদের কি হইতে হয়, গ্যাপ ফর্মেশন হইতে হয়, যাতে এই যেখান থেকে আমাদের যে প্লাজমা লিকেজ বা হচ্ছে আমাদের যেটা এক্সুডেশনটা যাইতে পারে। ঠিক আছে, এই এক্সুডেশন যে যায়, এক্সুডেশন যাওয়ার জন্যই আমাদের মানে কোন ওয়েতে যাবে এটা, সেটা যাওয়ার ওইটাই হচ্ছে একটা কেউ না কেউ গ্যাপ ফর্মেশন করবে। এই গ্যাপটা মেনলি আমাদের কিছু কিছু ভাবে ফর্মেশন হয়। প্রথমে যাচ্ছে এই এন্ডোথেলিয়াম যেই সেলগুলো আছে এই সেলগুলো হচ্ছে কন্ট্যাক্ট করে, মনে করেন এটা হচ্ছে এরকম একটা অপরের সাথে লেগে আছে, পরবর্তীতে এই সেলগুলো কন্ট্যাক্ট করে নিজেরা একটু কাছাকাছি চলে আসবে, মানে নিজেদের দিকে চলে যাবে এবং এখানে একটা গ্যাপ ফর্মেশন হবে। এখান থেকে আমাদের যে প্রোটিন রিচ ফ্লুইড বা হচ্ছে আমাদের যেই লিকোসাইড মানে যেইগুলো বের হবার কথা সেগুলো বের হবে, তাই না, এক্সোস্টোসিসের মাধ্যমে বের হবে বা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে বের হবে, সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমরা আসলে এখানে কথা বলতে চাচ্ছি না। তো আম, এর অ্যান্সার গুলো কি কি হবে আমরা জানি, এটা হিস্টামিন লিউকোট্রিন এগুলোর হচ্ছে খুব বড় সড়ো রোল থাকে, এবং হচ্ছে টিউমার নেক্রোজিং ফ্যাক্টর এ হচ্ছে আমাদের সরাসরি ইনজুরির মাধ্যমে একটা রোল প্লে করে, কিন্তু আসলে গ্যাপের ক্ষেত্রে ওরকম ফর্মেশন করে না। এটা গ্রোথ ফ্যাক্টর, থ্রোম্বোক্সিন A2 এগুলো তো হচ্ছে আমাদের প্লাটিলেট অ্যাক্টিভেট করে, কনস্ট্রিকশন করে, তো এগুলোর আসলে রোল নাই। মেনলি লিকোটিন, হিস্টামিন, আরো কিছু আছে ব্র্যাডিকাইনিন এবং হচ্ছে সাবস্টেন্স পি, এই চারটা দ্বারা মেনলি হচ্ছে আমাদের কি হয়, এন্ডোথেলিয়াল গ্যাপ ফর্মেশন হয়। ঠিক আছে, এন্ডোথেলিয়াল গ্যাপ ফর্মেশন হয়, কিন্তু এই টিএনএফ ফ্যাক্টর কি করতে পারে, সরাসরি এর একটা ইনজুর করতে পারে। ঠিক আছে, ইনজুর করার মাধ্যমে এটা যায়, যার হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশনের এইখানে রোল আছে, বাট এ সরাসরি কি করে না, গ্যাপ ফর্মেশন করায় না কন্ট্রাকশনের মাধ্যমে। ওকে, পরবর্তী প্রশ্ন, এই যে দেখবেন এখানে লেখা আছে এই যে হিস্টামিন ব্র্যাডিকাইনিন এরকম করে লেখা আছে, একটু দেখে নিন। বলছে রিগার্ডিং দ্য লিকোসাইট রিকোয়ারমেন্টস টু দ্য সাইট অফ দ্য ইনফ্লামেশন। তো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে মোট কথা লিকোসাইট আছে, লিকোসাইট মানে মানে ডাব্লিউবিসি গুলো আছে, এই কিন্তু ডাব্লিউবিসি গুলোকে আমাদের কই পাঠাইতে হবে, অবশ্যই ইনফ্লামেটরি যে সাইড আছে ইনফ্লামেটরি সাইডের মধ্যে, ইনফ্লামেটরি সাইডে এটাকে পৌঁছাইতে হবে। তো পৌঁছানোর জন্য এখানে কে কে রোল প্লে করবে, আমরা জানি সিলেক্টিন বলে একটা আছে আর একটা বলে অ্যাডহেরিন বলে যেগুলো আছে সেগুলো। তো আমরা যদি এখানে দেখি, তো দেখলে আমরা যে নাম দেখবো আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের কি কি নিয়ে যাচ্ছে, লিউকোসাইট নিয়ে যাচ্ছে। ই সিলেক্টিন অবশ্যই কিসের উপর থাকবে, কিসের সাথে এক্সপ্রেস করবে, এন্ডোথেলিয়ামের সাথে এক্সপ্রেস করবে। দেখেন ই সিলেক্টিন ডিস্ট্রিবিউশন হয় কোথায়, এন্ডোথেলিয়াম অ্যাক্টিভেটেড বাই দা সাইটোকাইনস। ঠিক আছে, এল সিলেক্টিন হয় হচ্ছে আমাদের মোট কথা এইটা আপনারা বাদ দেন, মনোসাইট লিউকোসাইট এরকম চিন্তা ভাবনা না করে আপনারা এইভাবে চিন্তা করেন, আমাদের এই ইনফ্লামেটরি সাইটে যাওয়ার দরকার কার, অ্যাকুট ইনফ্লামেশন হলে হচ্ছে আমাদের মেনলি কোনটা যাওয়া দরকার, এই অ্যাকুট নিউট্রোফিল যাওয়া দরকার, আবার মনোসাইটও কিন্তু যাওয়া দরকার, মনোসাইটেরও কিন্তু কিছু রোল কিন্তু আমাদের এখানে থাকে, ম্যাক্রোফেজ লাগবে আমাদের, তাই না। তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্রোফেজটা যাইতে হবে, এর জন্য এই লিউকোসাইট গুলোই যায়। সেই লিউকোসাইট থেকে এই দুটা কি লিউকোসাইট, এই দুইটা লিউকোসাইট থেকেই নাম এসেছে হচ্ছে আমাদের এল সিলেক্টিন। এখানে লিম্ফোসাইটের কোনো কথাবার্তা কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, দেখেন এখানে লেখা রয়েছে এখানে লিউকোসাইট, এটা লিম্ফোসাইট হবে না। পি সিলেক্টিনে আমাদের অবশ্যই কি হবে, প্লাটিলেট, তারপর লুজ অ্যাটাচমেন্ট অফ leukocyte by loose attachment of the leukocyte mediated by the integrins and firm attachment by the এটা দুটো হচ্ছে উল্টা করে দেওয়া হয়েছে, লুজ অ্যাটাচমেন্ট তৈরি করা হচ্ছে আমাদের সিলেক্টিন দ্বারা, আর এটা মিডিয়েটেড হয় হচ্ছে আমাদের ইন্টিগ্রিন দ্বারা। ঠিক আছে, ইন্টিগ্রিনটা হচ্ছে আমাদের অ্যাডহেয়ার করবে মানে ফার্ম অ্যাটাচমেন্ট করবে, আর সিলেক্টিন যেটা আছে এ শুধুমাত্র ওখানে রোলিং আপ করে একটা লুজ একটা অ্যাটাচমেন্ট তৈরি করবে। আচ্ছা, অ্যানাফাইলোটক্সিন কোনগুলো আছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের অবশ্যই এটা পড়তে হবে, জানতে হবে, আমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু অনেকবারই আসে। আমরা জানি 5A 4A আর একটা আছে 3A। আচ্ছা, কিন্তু এখান থেকে যদি এসবিএফ প্রশ্ন আসে তখন অ্যান্সার হবে হচ্ছে 5A, আর যদি সবচেয়ে যদি বলা হয় যে একটা গ্রেটার এক্সটেন্টে কোনগুলো আসে তখন ট্রু ফলস আসে, তখন হবে হচ্ছে C3A এবং 5A। আর লেজার এক্সটেন্টে একটা ভূমিকা আছে C4A। ভয়ের কিছু নাই, এখানে আছে দেখেন C5A and C3A and a laser extent C4A as it cleaves the products of the corresponding complements components that stimulated but that stimulated histamines and release from the mast cell। হ্যাঁ, এটা একটু ভুল আছে, এখানে মাস্ট সেল হবে। আচ্ছা, ফলোইং আর দ্য এক্সোজেনাস কেমোঅ্যাট্রাক্টেন্স, এক্সোজেনাস কেমোঅ্যাট্রাক্টেন্স এর মধ্যে কি কি আছে আমরা জানি, একটা আছে এন্ডোজেনাস কেমোঅ্যাট্রাক্টেন্স আর একটাকে বলা হচ্ছে আমাদের এন্ডোজেনাস কেমোঅ্যাট্রাক্টেন্স। এখন এক্সোজেনাস কেমোঅ্যাট্রাক্টেন্স এর মধ্যে কোনগুলো আসবে, এক্সোজেনাস কেমোঅ্যাট্রাক্টেন্স এর মধ্যে আসবে হচ্ছে আমাদের এখানে
ব্যাকটেরিয়াল প্রোডাক্ট হতে পারে, এবং ব্যাকটেরিয়াল প্রোডাক্ট এবং লিপিড দুটাই আমাদের এখান থেকে। কেমোঅ্যাট্যাক্টেন্স কি আমরা তো জানি, কেমোঅ্যাট্যাক্টেন্স কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে আমাদের এই যে যে এখানের মধ্যে যে সেলগুলো থাকবে, এই সেলগুলো থেকে এই যে যে আমাদের সাইট অফ দ্য ইনফ্লামেশনকে এই যে যে লিউকোসাইট গুলোকে টেনে নিয়ে আসবে এখানে। এটার জন্য কে কার কাজ করবে? এটার জন্য মেনলি কাজ করবে হচ্ছে আমাদের এই কেমোঅ্যাট্যাক্টেন্স গুলা। এই কেমোঅ্যাট্যাক্টেন্স গুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে এক্সোজেনাস আর একটাকে বলা হয় এন্ডোজেনাস। এক্সোজেনাস কোনগুলো আছে? যেগুলো হচ্ছে আমাদের শরীরের বাইরের যেই প্রোডাক্টগুলো আছে, যেমন এটার মধ্যে হয় ব্যাকটেরিয়াল প্রোডাক্টস, এবং এর মধ্যে কি আরেকটা জিনিস আছে বলা হয় স্পেশালি সেটার কথা বলা আছে লিপিড। দেখেন ইন্টারলিউকিন 8 এও কেমোঅ্যাট্যাক্টান্স, তারপর হচ্ছে আমাদের এই যে যে C5 এটাও একটা কেমোঅ্যাট্যাক্টান্স, আর ইন্টারলিউকিন লিউকোট্রিন B4 এটাও আমাদের একটা কেমোঅ্যাট্যাক্টান্সের মধ্যে পড়বে। বাট এক্সোজেনাসের মধ্যে পড়বে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, আর একটা পড়বে হচ্ছে লিপিড। দেখেন এখানে বলে দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের কেমোট্যাক্টেন্স আছে, এটা আমাদের লিকোটিন B4 অ্যারাকিনোনিক অ্যাসিড মেটাবলিস, তারপর হচ্ছে আমাদের এখানে সাইটোকাইন্স এন্ড পার্টিকুলারলি দোজ ইন দ্য সাইটোকাইন্স কেমোকাইন্স ফ্যামিলি ইন্টারলিউকিন 8 এন্ড এই। ওকে, পরবর্তীতে যে সাইটোকাইন্স ইনভলভস ইন দ্য মিডিয়েটিং দ্য সিস্টেমিক অ্যাকশন অফ এই, আপনাদের এখানে কোন কোন সাইটোকাইন কি করে, মানে আমরা জানি একটা অ্যাকুট ইনফ্লামেশনে বা ইনফ্লামেশনে আমাদের কি হয়, একটা সিস্টেমিক অ্যাকুট একটা সিস্টেমিক একটা ইফেক্ট, তাই সিস্টেমিক ইফেক্টের মধ্যে কি হয়, কি এটাকে কি বলা হয়, সিস্টেমিক অ্যাকুট ফেজ রেসপন্স অফ ইনফ্লামেশন। ব্যাপারটা এমন যে দেখেন আমাদের এখানে মনে করেন একটা সাবমেন্ডিবুলারে একটা অ্যাবসেস হয়েছে, সাবমেন্ডিবুলার যে ট্রায়াঙ্গেল আছে বা স্পেস আছে, স্পেস একটা অ্যাবসেস হয়েছে, মনে করেন অডন্টোজেনিক একটা অ্যাবসেসের কারণে, তারপর সাবমেন্ডিবুলার সেলুলাইটিস হয়েছে। সেলুলাইটিস হওয়ার পরবর্তীতে পেশেন্টের ফিভার আসছে। তো দেখেন ফিভার তো আমাদের কই আছে, হাইপোথ্যালামাসে আছে, আর আমাদের অ্যাবসেস ফর্মেশন হয়েছে কোথায়, আমাদের এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের বা সাবমেন্ডিবুলার ট্রায়াঙ্গেলে বা সাবমেন্ডিবুলার স্পেসে, আমরা এরকম করে চিন্তা করি। বা মনে করেন টনসিলাইটিস থেকে আপনাদের হয়েছে, আপনাদের টনসিল হয়েছে, টনসিল হওয়ার পরবর্তীতে পেশেন্টের জ্বর আছে। এই জ্বর আসার কারণটা কি? এই জ্বর আসার কারণ হচ্ছে আমাদের একটা ইনফ্লামেশনের একটা সিস্টেমিক অ্যাকুট ফেজ রেসপন্স গুলো আছে, সেই রেসপন্স গুলোকে বলা হচ্ছে আমাদের কোন কোন সাইটোকাইনস রোল প্লে করে, সেইখান থেকে প্রশ্নটা। হ্যাঁ, আমাদের ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, আর একটা হচ্ছে আমাদের কে রোল করে, TNF। দেখেন এখানে TN তো হবে না, এখানে TNF হবে, টিউমার নেক্রোজিং ফ্যাক্টর আলফা। ঠিক আছে, বা টিউমার নেক্রোজিং ফ্যাক্টর দিলে এটা ট্রুই দিবেন, মানে A B D হচ্ছে ট্রু হয়, এবং ই নাম্বার হচ্ছে B আর E ফলস হয়। এগুলো হচ্ছে আমাদের এন্টি ইনফ্লামেটরি অ্যাকশন বিদ্যমান, IG ইন্টারলিউকিন 10 আর TJ বেটার। আচ্ছা, দ্য সাইটোকাইনস ইনভলভস ইন দ্য ক্রনিক ইনফ্লামেশন। কোন কোন সাইটোকাইনস আমাদের ক্রনিক ইনফ্লামেশনে রোল প্লে করে? দেখেন সাইটোকাইনস অফ দ্য ক্রনিক ইনফ্লামেশন বলতে হচ্ছে মেনলি দুটা জিনিসকে বোঝানো হয়, একটা হচ্ছে ইন্টারলিউকিন 17 আর একটাকে বলা হয় ইন্টারলিউকিন 12। ইন্টারফেরন গামা, তারপর কেমোকাইন্স, আর হচ্ছে লিউকোট্রাইন 7, TNF, এগুলো মেনলি হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশনে মোস্টলি প্লে রোলটা প্লে করে। ম্যাক্রোফেজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোলস ইন রিপেয়ার বাই। ম্যাক্রোফেজ আমাদের রিপেয়ারে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বা সেন্টার রোল প্লে করে। এটা কিভাবে করে সেই প্রশ্নটাকে বলা হয়েছে ক্লিয়ারিং দ্য অফেন্ডিং এজেন্ট। হ্যাঁ, সেই অফেন্ডিং এজেন্ট আমাকে ক্লিয়ার করে, ট্রু। দেখেন প্রোভাইডিং ফাইব্রোব্লাস্ট, সে ফাইব্রোব্লাস্ট দিতে পারবে না, ফাইব্রোব্লাস্ট তো আমাদের একটা সেল, এ তো আর নিজে নিজে ফাইব্রোব্লাস্ট তৈরি করতে পারবে না, সে শুধু কি করতে পারে, গ্রোথ ফ্যাক্টর দিতে পারে। ঠিক আছে, এবং সাইটোকাইন্স প্রডিউস করবে এমন এমন সাইটোকাইন, যেই সাইটোকাইন্স গুলো কি করবে আপনাদের এই ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করবে। ঠিক আছে, একটু এই যে ফর কানেকটিভ টিস্যু ডিপোজিশন, ফর সাইটোকাইন্স টু ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্টের কাজ কি? কানেকটিভ টিস্যু ডিপোজিশন, টিস্যু ডিপোজিশন। পরবর্তীতে স্লোয়িং ডাউন দা প্রসেস। আচ্ছা, স্লোয়িং ডাউন অফ দ্য প্রসেস সে করবে না, সে আরো বড় মানে এইটাকে আরো কি করবে, এটাকে বলা হয় যে আমাদের যে হিলিং যেটা আছে, হিলিংটাকে আরো সে ইনফ্লুয়েন্স করে, বা আরো সে যাতে তাড়াতাড়ি করে হয় এটার জন্য করে, বা বুস্ট আপ করে। এটা হচ্ছে কথা। দেখেন ক্লিয়ারিং অফেন্ডিং এজেন্ট and dead tissue and providing the growth factor for the proliferation of the various tissue and secreting cytokines that stimulate fibroblast proliferation and connective tissue synthesis and the deposition. And the macrophage that involves the repair is mostly alternatively active. দেখেন এই যে আমাদের ম্যাক্রোফেজ দুইভাবে অ্যাক্টিভ হতে পারে, একটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভ যেটা হচ্ছে সাধারণত রোল, আর একটা হচ্ছে অল্টারনেটিভলি অ্যাক্টিভ। তো এই ক্লাসিক্যালি অ্যাক্টিভ যেগুলো আছে সেটা রোল থাকে হচ্ছে এরকম, সেটা হচ্ছে আপনাদের ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, আর এই হচ্ছে আমাদের মেনলি টিস্যু রিপেয়ারের দিকে ইফেক্ট দেয়। ঠিক আছে, Which of the arachidonic which arachidonic acid metabolism inhibits the neutrophils and the adhesion and the chemotaxis? কি বলা হয়েছে দেখেন,
কোন অ্যারাকোনিটিক অ্যাসিড মেটাবলিজ কি করে নিউট্রোফিলের অ্যাডহেশন এবং কেমোটেক্সিস কমায় দেয়? দেখেন, এই অ্যারাকোনিটিক অ্যাসিড মেটাবলিজমের যেই ইয়াগুলো আছে, যদি বলা হয় লিকোটিন বি4, এ তো কেমোট্যাক্সিস করে, আরো বাড়ায়, তাই না? কিন্তু এর একটা আপনাদের ইয়া আছে, যার হচ্ছে এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। দেখেন, ইন্টারলিউকিন 10 কিন্তু এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট, মানে সরি, ইন্টারলিউকিন 10 কিন্তু কি না, অ্যারাকোনিটিক অ্যাসিড মেটাবলিসই না। ঠিক আছে, অ্যারাকোনিটিক অ্যাসিড মেটাবলিজম মেটাবলিটি না। তবে অ্যারাকোনিটিক অ্যাসিড মেটাবলিজ আছে কোনগুলা? এই তিনটা, এই চারটার মধ্যে শুধুমাত্র এই লিউকোডিন বি4 যেটা আছে, এই লিউকোডিন বি4টাই হচ্ছে আমাদের কি করে কেমোটেক্সিসের জন্য হচ্ছে এটা যুক্ত। আর এটা হচ্ছে আমাদের সাইক্লোঅক্সিজেনেজের মধ্যে থাকে। এটা আমাদের কি করে, এটা হচ্ছে যে পেইনের জন্য বা এই এই কাজগুলো করে। কিন্তু লিপোক্সিন যেটা আছে, এই শুধু একমাত্র যার হচ্ছে এন্টি ইনফ্লামেটরি ইফেক্টটা আছে, এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, এন্টি ইনফ্লামেটরি। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নতে যাই আমরা। এই যে কিভাবে এটাকে ইনহিবিট করে, ইনহিবিট করে হচ্ছে আমাদের এন্টি ইনফ্লামেটরি অ্যাকশন বাই ইনহিবিটিং দ্য লিউকোট্রিনস এন্ড দ্য নিউট্রোফিল এন্ড অ্যাডহেশন এন্ড দ্য কেমোটেক্সিস। এটা লিপোক্সিন এ4 এন্ড বি4। পরবর্তী প্রশ্ন, একটা পেশেন্টের 15 years old মেন পেশেন্ট আছে, ক্রনিক কফ এন্ড দ্য ওয়েট লস এন্ড আন্ডারগোজ দ্য লাং বায়োপসি এন্ড হিস্টোলজি শোস এ গ্রানুলোমা উইথ দ্য সেন্ট্রাল নেক্রোসিস, with central caseous necrosis and surrounded by the cell with abundant cytoplasm and resembles the epithelial cell. Which type of the cell is this? ঠিক আছে, প্রশ্ন কি বলা হয়েছে, এটা আসলে কোন ধরনের সেলের মধ্যে পড়বে? তো প্রশ্ন উত্তরটা এভাবে হবে। দেখেন, এখানে জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে, এটা হচ্ছে গ্রানুলোমা বা টিউবারকুলার গ্রানুলোমার কথা বলা হয়েছে। সেখানে আমাদের কি হয়, সেলগুলো যে আমাদের যে ম্যাক্রোফেজ গুলো থাকে, সেই ম্যাক্রোফেজ গুলোকে বলা হয় মানে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, বা এটা হচ্ছে একটু মডিফাইড হয়ে যায়। মডিফাইড হয় বলতে এই সেলগুলো একটু চেঞ্জ হয়, মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল পাওয়া যায়। এবং সাইটোপ্লাজম কি হয়, আমাদের সাইটোপ্লাজম হয় যে এপিথেলিয়ালের মতো, এপিথেলিয়ালের মতো সাইটোপ্লাজম হয়ে যায়, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম, পিঙ্ক এরকম দেখা যায়। তো এই যে যে একটু চেঞ্জ হচ্ছে ম্যাক্রোফেজকে, বা এটা সেক্রেটরি ম্যাক্রোফেজ হচ্ছে, এটাকে আরেকটা নামে বলা হয় সেক্রেটরি ম্যাক্রোফেজ। এই সেক্রেটরি ম্যাক্রোফেজ দেখতে হবে কার মতো? এপিথেলিয়াল সেলের মতো, এপিথেলিয়াল সেলের মতো। বাট এপিথেলিয়াল সেল কিন্তু না, যেহেতু সে এপিথেলিয়াল সেলের মতো দেখতে, এর জন্য এটাকে বলা হয় এপিথেলয়েড সেল। ঠিক আছে, যেহেতু সে এপিথেলিয়াল সেলের মতো দেখতে, তো সেই হিসেবে এটাকে বলা হয় এপিথেলয়েড সেল। অ্যান্সার ইজ এপিথেলয়েড সেল। এই যে দেখেন, আমরা ছবিটা দেখতে পাবো। দেখেন, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ইজ এ ফর্ম অফ দ্য ক্রনিক ইনফ্লামেশন ক্যারেক্টারাইজড বাই দ্য কালেকশন অফ দ্য অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, opportunistic T lymphocytes, and some associated with the central necrosis, and the activated macrophage may develop abundant cytoplasm. বেশি করে সাইটোপ্লাজম থাকবে, that resembles to the epithelial cell. It's called the epithelioid cell. Some activated macrophage is the form to form into multinucleated giant cell. এই যে যে সেলগুলো আছে, এই সেলগুলোকে, এই যে সেল, এই সেল, এই সেল, এই সেলগুলোকে বলা হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল। দেখতে অনেকটা কিসের মতো হবে? এপিথেলিয়াল সেলের মতো দেখা যাবে। Which of the following true about the alternatively activated macrophage? কি প্রশ্নে কি বলা হয়েছে? কোন ইয়াটা, মানে কোন স্টেটমেন্টটা আপনার অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের জন্য ট্রু না? দেখেন, আমি আগেও একটু এই নিয়ে একটা কথা এসেছিল যে আমাদের অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ কোনগুলা এবং ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ কোনগুলা, এটা এইভাবে মনে রাখতে পারেন। মনে করেন একই ম্যাক্রোফেজ, অনেকটা বাংলা সিনেমার মতো কাহিনী এখানে। একই ম্যাক্রোফেজ, সেটা একটা ম্যাক্রোফেজকে কি করা হয়েছে, দুইজন দুইটা বাচ্চা থাকে, টুইন হয়, টুইন হবার পরে একজন ভালো মানুষের কাছে বড় হয়, আর একজন হচ্ছে খারাপ মানুষের কাছে বড় হয়। এখন মনে করবেন ম্যাক্রোফেজ একটা খারাপ মানুষই ছিল, যেহেতু এটা ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড হলে যখন খারাপ হয়, তো এটাকে কি বলা হয়, এটা মনে করবেন ম্যাক্রোফেজ খারাপই ছিল। ম্যাক্রোফেজ খারাপ থাকাকালীন, যদিও খারাপ না, ম্যাক্রোফেজ একটা ভালো রোল প্লে করে, কিন্তু আমরা চিন্তা করতে পারি যেহেতু সে ধ্বংসাত্মক করতেছে অনেক অনেক ম্যাক্রো, তার একটা ধ্বংসাত্মক একটা ইফেক্ট আছে, তো আমরা এটাকে মনে করি এটা হচ্ছে খারাপ ভাবে অ্যাক্টিভেটেড হওয়া। ঠিক আছে, আর এই হচ্ছে ভালোভাবে অ্যাক্টিভেট হওয়া। তো দেখেন, এ কি করছে, এ হচ্ছে আমাদের সেই ক্লাসিক্যাল অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যেটা হচ্ছে আমাদের কি করে, দেখেন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এনও বা লাইসোজোমাল এনজাইমের মাধ্যমে সে কি করে মাইক্রোবিয়াল অ্যাকশন, ফ্যাগোসাইটোসিস কিলিং এন্ড ব্যাকটেরিয়া করে। এখন একে অ্যাক্টিভেট করবে কে? একে অ্যাক্টিভেট করবে হচ্ছে সেই ক্লাসিক দিয়ে মনে রাখতে পারেন চাইল্ডহুড ট্রমা। চাইল্ডহুড ট্রমার মতো এটা কাজ করবে। এখন চাইল্ডহুড ট্রমার মতো যেগুলো কাজ করবে, সেগুলো অবশ্যই কোনো না কোনো অ্যাকুট ইনফ্লামেশন বা ইনফ্লামেশনের সাথে রিলেটেড বা এই ধরনের। দেখেন, ইন্টারফেরন গামা, আরেকটাকে বলা হয় মাইক্রোবিয়াল টিএলআর লিগান্ডস। এই টিএলআর লিগান্ডস আসে না বেশি, হচ্ছে ইন্টারফেরন গামা নিয়ে বেশি কথা আসে। আর অল্টারনেটিভলি যে অ্যাক্টিভ যেটা হয়, সে হচ্ছে মনে করেন একটা ভালো পরিবারে বড় হয়েছে, ভালো পরিবারে বড় হওয়ার কারণে সে কি করে,
সে হচ্ছে আমাদের শান্তির বাণী দেয়। শান্তির বাণী দেয় কিসের মাধ্যমে? এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে সেই রকম সাইটোকাইনস রিলিজ করে। এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে ইফেক্ট আছে এমন সাইটোকাইনস রিলিজ করবে। ঠিক আছে, তো এটার মধ্যে কি 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 করতে পারে? সে ইন্টারলিউকিন 10 আর একটাকে বলা হয় টিজেফ বেটা, এই দুটাকে হচ্ছে রিলিজ করবে। রিলিজ করলে আমরা এখানে একটা কি পাবো? একটা এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট আমরা পাবো। ঠিক আছে, আর এ আমাদের কি করলো? এ হচ্ছে দুইটা কাজ করে। একটা কাজ করে হচ্ছে আমাদের, সে নিজে তো মেরে ফেলে, কিন্তু ও যেহেতু আগে বললাম সে হচ্ছে একটা খারাপ মানুষ এবং খারাপ জায়গায় বড় হয়েছে, তো সে কারণে সে চাইছে হচ্ছে দেশে বা এই সমস্ত জায়গা ধরে হচ্ছে কি কি লেগে থাকুক, একটা গ্যাঞ্জাম ঝগড়া এই ধরনের জিনিস একটু লেগে থাকুক। তো এর জন্য সে কি করবে? সে আরো বেশি ইনফ্লামেটরি ইফেক্ট আছে এমন 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 সাইটোকাইনস রিলিজ করবে। দেখেন এ কিন্তু ভালো মানুষ ছিল, এ শান্তির বার্তা দিয়েছিল। এ রিলিজ করেছিল কে? ইন্টারলিউকিন 10 কে। রিলিজ করেছিল কাকে? টিজে বেটাকে। আর এ রিলিজ করেছিল হচ্ছে ইন্টারলিউকিন 1, টিএনএফ, ইন্টারলিউকিন 6, যেগুলো হচ্ছে আমরা মাত্র পড়ে আসলাম। ঠিক আছে, এবং কেমোকাইন্স। তো এ করে এসবের মাধ্যমে এ কি করে? ইনফ্লামেশন বাড়ায়, মনে করবেন গ্যাঞ্জাম বাড়ায়, আর এ কি করে? ইনফ্লামেশন কমায় বা গ্যাঞ্জামটা কমিয়ে দেয়। Which type of the acute inflammation is typically occurs at the lining of the body cavity and characterized by the protein-rich fluid but rich leukocyte? দেখেন আপনাদের যে ইনফ্লামেশনের কিছু টাইপ আছে, ফিব্রিলাস টাইপ, সিরাস টাইপ, তারপরে যে সাপোরেটিভ টাইপ। দেখেন এখানে এখানে আপনার কনফিউশন হওয়ার কোনো কিছুই নাই। আপনার এখানে পুলুলার ইফিউশন, আমরা একটা বলা হচ্ছে পুলুলার ইফিউশন বা এই ধরনের, যে হচ্ছে শুধুমাত্র এখানে কি কি জমবে? পানি জমবে একটা কোনো কারণে, এবং এই কারণটা হতে পারে কি? সাধারণত ইনজুরি কারণে হয়। এই কথাও বলে দেওয়া আছে, কি বলা আছে? সাধারণত এটা কিসের কারণে হবে? ইনজুরির কারণে এটা হবে। এবং যেহেতু ইনজুরির কারণে হবে, যেহেতু এখানে আপনাদের মেনলি কি থাকবে না, মানে ব্যাকটেরিয়াও থাকবে না, ব্যাকটেরিয়া না থাকলে বেশি বেশি লিউকোসাইটও আসবে না। হ্যাঁ, তো এর জন্য এটাকে বলা হচ্ছে সেরাস। ঠিক আছে, এটা আমরা কি কি বুঝবো? প্রোটিন রিচ ফ্লুইড থাকবে, বাট ফিউ লিকোসাইড। ফিব্রিনাস বলুন আর যাই বলুন আর সাপোরেটিভ, এগুলো তো থাকবেই, সবগুলো কিন্তু লিকোসাইডের পরিমাণ কম থাকবে না। ঠিক আছে, ভালোই থাকবে। আর পুরুলেন্টে তো একটু বেশিই থাকবে। তো যেটাই হোক, আর একটা কি দেখবো আমরা এখানে? হচ্ছে আমাদের ইনজুরি হয়েছে কিনা, ইনজুরির মাধ্যমে হয়েছে কিনা। যদি ইনজুরির মাধ্যমে হয় সেক্ষেত্রে আমাদের সাধারণত কি হবে? সিরাস টাইপ অফ দ্য ইনফ্লামেশন এটা আমাদের আসবে। আমাদের শীটে কিন্তু খুব সুন্দর করে এই কথাটা লেখা আছে, ইনজুরির কথা লেখা আছে, এন্ড হচ্ছে ফিউ লিকোসাইটের কথাও লেখা আছে। যতদূর মনে আছে প্রোটিন রিচ ফ্লুইডের কথাটা বলে দেওয়া নাই। এখানে কোন ধরনের ফ্লুইড থাকে? প্রোটিন রিচ ফ্লুইড থাকে। এই যে exudation of the cell pore fluid into the space created by the injury of the surface epithelium or into the body cavities like pericardium, pleura, and pericardium. Uh, the fluid in the serous inflammation is not infected by the destructive organism and not contain certain amount of the leukocyte, which is tends to produce the purulent inflammation and the described later. মানে এই যে যে লিউকোসাইট গুলো থাকে, এই লিউকোসাইটের কাজ থাকে হচ্ছে কি তৈরি করা? পুরুলেন্ট টাইপ অফ দ্য একটা ইনফ্লামেশন তৈরি করা। যেহেতু এটা এখানে কম থাকে, এর জন্য এখানে আমাদের কোন ধরনের ইনফ্লামেশন হয়? সেরাস টাইপ অফ ইনফ্লামেশন আমরা এখানে দেখতে পাই। পরবর্তী যে প্রশ্ন 20, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সোজেনাস পাইরোজেন্স দ্যাট প্রডিউস ফিভার বাই দ্য স্টিমুলেটিং দ্য হোস্ট সেল অফ দ্য এন্ডোজেনাস স্টিমুলেটিং হোস্ট সেল টু রিলিজ দ্য এন্ডোজেনাস পাইরোজেন। দেখেন ব্যাপারটা একটু কথা বলার এখানে আছে। আমরা জানি পাইরোজেন কোনটা, যেগুলো হচ্ছে ফিভার বা শরীরের তাপমাত্রা বাড়াইতে পারে, এই তাপমাত্রা বাড়ানোর যে যে জন্য যে রেসপন্সিবল থাকে তাকে বলে হচ্ছে আমরা পাইরোজেন। পাইরোজেনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা এক্সোজেনাস আর একটা হচ্ছে এন্ডোজেনাস। এখন এক্সোজেনাস আসলে সরাসরি কিন্তু আমাদের পাইরোজেন না, সরাসরি এরা টেম্পারেচার বাড়ায় না। এরা এক্সোজেনাস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই হোস্ট সেল বা আমাদের সেলকে বলা হচ্ছে তোমরা এমন তোমাদের মধ্যে যে এন্ডোজেনাস পাইরোজেন গুলো আছে সেই পাইরোজেন গুলোকে রিলিজ করো। যখন সে রিলিজ করার মাধ্যমে এন্ডোজেনাস পাইরোজেন কি করে? আমাদের এখান থেকে ফিভারটা মানে ইয়া করায় বা হচ্ছে টেম্পারেচার বাড়ায় বা পাইরেক্সিয়া হয়। তো দেখেন আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে এক্সোজেনাস পাইরোজেন্সের কথা কোনটা বলা আছে? লিপিড পলিস্যাকারাইড, এলপিএস, লিপিড পলিস্যাকারাইড। আর হচ্ছে আমাদের এন্ডোজেনাসের মধ্যে আছে ইন্টারলিউকিন 1 আর একটা হচ্ছে টিএনএফ। এই দুটাকে বলা হচ্ছে আমাদের এন্ডোজেনাস পাইরোজেন দ্যাট ইনক্রিজ দ্য এনজাইম দ্যাট সাইক্লোটিক্স। এগুলো আমরা একটু বাদ দেই, আমরা একটু এখানে দেখি। দেখেন এগুলোকে বলা হচ্ছে পাইরোজেন, কিন্তু যদি বলা হয় যে কোনটা ইফেক্ট করে হাইপোথ্যালামাসে, তখন কিন্তু আমাদের হবে কোনটা? এই PGE2। দেখেন এখানে একটা জিনিস চিন্তা করে মনে রাখবেন যে পাইরোজেন হচ্ছে কি করবে? আমাদের এমন একটা সাবস্টেন্স যে হচ্ছে আমাদের বডিতে ইনফরমেশন দেবে যে আমাদের শরীরের টেম্পারেচারটা বাড়ানো দরকার। ঠিক আছে, আহ, এখন এই বাড়ানোর দরকার ইনফরমেশন পাওয়ার পরবর্তীতে আমাদের এই হাইপোথ্যালামাসে কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন মেনলি রিলিজ হবে। প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে আমাদের যেই নিউরোট্রান্সমিটার হবে, যাতে হচ্ছে আমাদের টেম্পারেচারটা হাই লেভেলে যায়। এই টেম্পারেচার বাড়ারও উপায় আছে, সেটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশনের মাধ্যমে হচ্ছে আমাদের টেম্পারেচারটা বাড়ে। সেটা যাই হোক, কিন্তু
আমরা এখানে যেটা দেখি আমাদের এখানে পাইরোক্সিন দুইটা, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা এন্ডোজেনাস। এক্সোজেনাসের মধ্যে বলবে হচ্ছে আমাদের লিপিড পলিস্যাকারাইড, আর এটাকে বলা হয় এন্ডোজেনাসের মধ্যে বলবে হচ্ছে আমাদের কোনটা ইন্টারলিউকিন অন আর ইন্টারলিউকিন সরি টিএনএফ, যদিও কোথাও কোথাও জায়গায় ইন্টারলিউকিন 6 এর কথা বলা হয়। লেজার এক্সটেন্টে এরাও পাইরেক্সিয়া করতে পারে। এখন এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন যে লিপিড পলিস্যাকারাইড যেটা আছে এটা কিন্তু সরাসরি আমাদের কি করতে পারে না, পাইরেক্সিয়া করতে পারে না। এ পাইরেক্সিয়া করে হোস্ট সেলকে বলে যে তুমি এখন এন্ডোজেনাস পাইরেক্সিয়া পাইরোজেন গুলো রিলিজ করো। তার মাধ্যমে এন্ডোজেনাস পাইরোজেন যখন রিলিজ হয়, রিলিজ হওয়ার পরবর্তীতে আমাদের বডি টেম্পারেচার বাড়ে বা পাইরেক্সিয়া হয়। হলমার্ক অফ দ্য অ্যাকুট ইনফ্লামেশন, খুবই কমন প্রশ্ন। আমাদের অ্যাকুট ইনফ্লামেশন হলমার্কটা হচ্ছে কোনটা আমরা জানি, এটাকে বলা হয় ভাস্কুলার লিকেজ, আবার বা বলা হয় ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। দেখেন দুইটাই কিন্তু একই জিনিস, আপনাদের ইনক্রিজ পারমিয়াবিলিটি বলেই কিন্তু সেখানে ব্র্যাকেটে লেখা থাকে হচ্ছে ভাস্কুলার লিকেজ। এখন এটা নিয়ে আপনারা কনফিউশনে পড়বেন না, দুটাই একই কথা। পারমিয়াবিলিটি বাড়লেই আমাদের কি হবে, এখানে অবশ্যই পারমিয়াবিলিটি বাড়লেই আমাদের কি কি বাড়বে, ভাস্কুলার লিকেজটা হবে। এই যে several mechanisms responsible for the increased permeability of the postcapillary granules is a hallmark of the acute inflammation. 22 number question, an experiments that is the produced introducing the bacteria into a profuse tissue preparation and a leukocyte leaves the vasculatures and migrates to the site of the bacterial inoculation. দেখেন এইটুক পরে কিন্তু আমরা বুঝতে পারতেছি, তারপর বলছে যে কোনটা দ্বারা এটা রেসপন্সিবল। মানে এটা কিসের কথা বলা হয়েছে, কেমো অ্যাট্রাক্টেন্স। হ্যাঁ, কেমো অ্যাট্রাক্টেন্স যারা করে তাদের কি বলা হয়, এন্ডোজেনাস যে সকল কেমো অ্যাট্রাক্টেন্স আছে তাদের বলা হয় কেমোকাইন্স। ঠিক আছে, কিমো অ্যাট্রাক্টেন্স কোনটা, যেটা হচ্ছে আমাদের এই কেমিক্যাল অ্যাট্রাকশনের মাধ্যমে আমাদের এই ব্লাড ভেসেলের মধ্যে যে লিউকোসাইট গুলো আছে, এই লিউকোসাইট গুলোকে কোথায় নিয়ে আসবে, আমাদের সাইট অফ দ্য ইনফ্লামেশনে নিয়ে আসবে। এই সাইট অফ দ্য ইনফ্লামেশনে যারা আনে এদের বলা হয় কেমো অ্যাট্রাক্টেন্স, এবং এই কেমো অ্যাট্রাক্টেন্স এর মধ্যে যারা হচ্ছে এন্ডোজেনাস বা নিজের শরীরে যারা প্রডিউস হয় তাদেরকে বলা হচ্ছে কেমোকাইন্স। দেখেন এই কেমো অ্যাট্রাক্টেন্স কিন্তু সকল কেমো অ্যাট্রাক্টেন্সই কিন্তু আমাদের কিনা কেমোকাইন্স না। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন দেখেছি একটা এমসিকিউতে যে কোনটা হচ্ছে আমাদের এক্সোজেনাস বা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের এক্সোজেনাস কেমো অ্যাট্রাক্টেন্স, সেগুলোকে কিন্তু আমরা কেমোকাইন্স বলতে পারবো না। কেমোকাইন্স অবশ্যই বডি দ্বারাই প্রডিউস হতে হবে এবং তাদের ফাংশনটা হবে কেমো অ্যাট্রাক্টেন্স এর মতো। তার মানে তারা কেমোটেক্সিস করে লিউকোসাইট গুলোকে ব্লাডের থেকে বা ভাস্কুলার থেকে কোত্থেকে, ভাস্কুলার থেকে ভাস্কুলার সিস্টেম থেকে কই নিয়ে আসবে, এই ইনফ্লামেটরি যে সাইটটা আছে সেই সাইটে এটা নিয়ে আসবে। ঠিক আছে, অ্যান্সার কি বি, কেমোকাইন্স। পরবর্তী প্রশ্ন, এ 16 ইয়ার্স ওল্ড গার্লস হ্যাজ বিন কমপ্লেনিং of frequent runny nose and and sneezing and the watery eyes during the past several weeks, and reports that she frequently had such episode in the cold seasons and the cold exposure. Which of the following type of the cell is the most likely to increase in her circulation? দেখেন এখানে কিসের কথা বলা হয়েছে, আপনারা এই একটা সিনারিও বেসের প্রশ্ন দিলে আপনার কাকে চিন্তা করতে হবে এটা কোথা থেকে প্রশ্ন এসেছে বা কি বলতে চেয়েছে। এখানে বলতে চাইছে যেহেতু তার বারবার হচ্ছে এই কোল্ড সিজনের সমস্যা আছে, কোল্ড এক্সপোজারের সমস্যা হচ্ছে, এটা দ্বারা আমাদের কি ইন্ডিকেট করে, পেশেন্ট ইজ অ্যালার্জিক, মানে পেশেন্টের একটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে বারবার কোল্ড সিজনের কারণে। আমাদের অনেকেরই থাকে কোল্ড অ্যালার্জি থাকে। তো সেই কোল্ড অ্যালার্জি বা অ্যালার্জিক রিয়াকশনে আপনার ব্লাডের কোন সেলটা মেনলি বেশি ইনক্রিজ করে, প্রশ্ন হচ্ছে সেটা, আর কিছুই না, তাই না? দেখেন আপনাকে যদি সরাসরি প্রশ্ন করতে বলে দেওয়া হতো যে এটা অ্যালার্জিক রিয়াকশনের জন্য কোন ব্লাড সেলটা রেসপন্সিবল, আপনি কিন্তু খুব সহজেই মনে করতে পারেন এটা হচ্ছে ইসিনোফিল, তাই না? কিন্তু আপনাদের যখন এরকম সিনারি বেস প্রশ্ন আসবে তখন এই অ্যালার্জিক রিয়াকশন প্রশ্ন পর্যন্ত আসাটাই হচ্ছে আপনার কঠিন, বা আপনার আসতে হবে। এর পরেরটুকু আমরা অবশ্যই আমরা পারবো, তাই না? তো এটার অ্যান্সার কি হবে, ইসিনোফিল কেন হয়েছে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা অ্যালার্জিক রিয়াকশন এবং এটাকে বলা হচ্ছে ইসিনোফিল দ্বারা ইসিনোফিলের নাম্বারটা ইনক্রিজ করবে। আচ্ছা, হুইচ মিডিয়েটর ইজ দ্য কনসিডার্ড অ্যাজ এ considered to be the principal mediators of the uh, immediate transient phase of the increased vascular permeability? মানে কি, আমাদের হচ্ছে কোনটা প্রিন্সিপাল একটা মিডিয়েটর হিসেবে কাজ করে ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করার জন্য। দেখেন ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করার জন্য বিভিন্ন আমাদের কি থাকতে পারে, মিডিয়েটর থাকে। যেমন আমরা যদি হিস্টামিনের কথা চিন্তা করি, ব্র্যাডিকাইনিনের কথা চিন্তা করি, এবং তারপর আমরা যদি সাবস্টেন্স পি এর কথা চিন্তা করি, সকলগুলো কিন্তু আমাদের আলটিমেটলি কি করে, ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করে। কিন্তু এসবিআই তে তো আপনার সকল কোন কোনগুলো ইনক্রিজ করে সেরকম আসবে না, এটা আসলে আসতে পারে আমাদের এমসিকিউ তে। কিন্তু এখানে বলা হচ্ছে প্রিন্সিপাল মিডিয়েটর কে, প্রিন্সিপাল মিডিয়েটর কে, সেটা হচ্ছে হিস্টামিন। এসবিআই আসলে বেশি আসবে হচ্ছে হিস্টামিন থেকে। আর যদি এমসিকিউ আছে তখন তো সবগুলো পড়তে হবে। হিস্টামিন ইজ দ্য কনসিডার টু, দেখেন এক্সপ্রেশন লেখা আছে, হিস্টামিন ইজ কনসিডার টু বি প্রিন্সিপাল মিডিয়েটর অফ দ্য ইমিডিয়েট ট্রানজিট ফেজ অফ দ্য ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি অ্যান্ড প্রডিউসিং দ্য এন্ডোথেলিয়াল গ্যাপস ইন দ্য ভেনিউলস। ওকে, নাম্বার 25।
আচ্ছা, এখানে প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্ন বলা হয়েছে যে এ 15 ইয়ার্স ওল্ড ওল্ড বয় ভিজিট করছে আমাদের ওপিডি বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এবং কমপ্লেন্স অফ দ্য লো গ্রেড ফিভার অ্যান্ড কফ ফর দ্য 4 উইকস অ্যান্ড হি হ্যাড এ হিস্টোরি অফ দ্য ওয়েট লস অ্যান্ড কন্ট্যাক্ট উইথ দ্য টিবি পেশেন্ট। দেখেন এইখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, মানে সিনারিও গুলো দেওয়া হচ্ছে যাতে আপনি এই প্রশ্নটার উত্তরটা কোথা থেকে দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারেন, বা স্টেমের কথা যেটাকে বলা হয়। তো এখানে এই প্রশ্ন দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এটা একটা গ্রানুলোমা টাইপ অফ টিউবারকুলোসিস গ্রানুলোমার কথা বলা হয়েছে, তাই না? এখন টিউবারকুলোসিস গ্রানুলোমাতে আমরা কি কোন ধরনের ইনফ্লামেশন, এটা যে কোনিক ইনফ্লামেশন, তাই না? তো দেখেন আপনার কিন্তু এখানে গ্রানুলোমা থেকেও প্রশ্ন আসে নাই, এখানে প্রশ্নটা এসেছে আপনার কোনিক ইনফ্লামেশন থেকে। তো আপনাদের এটা বুঝতে হবে যে এই গ্রানুলোমাটা কোন ধরনের ইনফ্লামেশন, এটা একটা কোনিক ইনফ্লামেশন। এবার পরবর্তী যে লাইনটা, যেটা লিড ইনে যেটা বলা হয়েছে, হুইচ ফিচার ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন দিস ইনফ্লামেশন, তার বা ইন দিস ডিজিজেস। তো সেখানের মধ্যে আমাদের কি আসবে? আমরা জানি কোনিক ইনফ্লামেশনের হচ্ছে আমাদের তিনটা হলমার্ক বা তিনটা হচ্ছে আমাদের মরফোলজিক্যাল ফিচার আছে, তিনটা মরফোলজিক্যাল ফিচার আছে। সেই মরফোলজিক্যাল ফিচারের মধ্যে একটা ফিচার যেটা আছে সেটা হচ্ছে আমাদের টিস্যু ডিস্ট্রাকশন, এবং ডি নম্বরে দেখেন আছে আমাদের টিস্যু ডিস্ট্রাকশন, তার মানে এটা অ্যান্সার। দেখেন ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এটা আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনের একটা হচ্ছে প্রমিনেন্ট ফিচার, বাট ক্রনিক ইনফ্লামেশনে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটা? টিস্যু ডিস্ট্রাকশন। যদি বলা হয় মোস্ট প্রমিনেন্ট কোনটা, অবশ্যই টিস্যু ডিস্ট্রাকশন। এই বাদে দেখেন আপনাদের ইনফ্লামেশন অফ দ্য লিম্ফোসাইট, এটা হতে পারে। লিম্ফোসাইট কিন্তু সকল কোনিক ইনফ্লামেশন লিম্ফোসাইট হবে, ব্যাপারটা আসলে এমন না। কিন্তু টিস্যু ডিস্ট্রাকশন সকল কোনিক ইনফ্লামেশন অবশ্যই আমাদের টিস্যু ডিস্ট্রাকশন হতে হবে। একই সাথে টিস্যু ডিস্ট্রাকশনও হবে, আবার একই সাথে কি হতে হবে? আমাদের এই হিলিং বাই দ্য কানেকটিভ টিস্যু, এটাও হতে হবে। ঠিক আছে, আমাদের দেখেন 2 নম্বরে বলা হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন বাই দ্য পারসিস্টেন্ট অফেন্ডিং সেল। আচ্ছা, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কালচার স্পুটাম ফর দ্য 11 ইয়ার্স ওল্ড বয় উইথ এ 4 days হিস্টোরি অফ দ্য কফ অ্যান্ড ফিভার অ্যান্ড গিভ দ্য স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া গিভ করছে, এবং ক্লিয়ারেন্স অফ দিস অর্গানিজম ফ্রম দ্য লাং প্যানকাইমা উড বি মোস্ট ইফেক্টিভলি অ্যাকমপ্লিশ থ্রু দ্য জেনারেশন অফ দ্য ফলোইং সাবস্টেন্স ইজ দ্য মেজর ইনফ্লামেটরি। দেখেন এখানে আপনার প্রথম লাস্টের লাইনটা পড়লে আপনি প্রশ্নটা বুঝতে পারবেন কি বলা হয়েছে। মেজর ইনফ্লামেটরি টাইপ অফ দ্য মেজর ইনফ্লামেটরি যে সাবস্টেন্স আছে সেই সাবস্টেন্স গুলো এগুলোকে কে কিল করবে? মনে করেন এখানে আপনার কিসের কথা বলা আছে, একটা ফেগোসাইটোসিস হওয়ার পরে আমাদের যে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশনটা হয়, সেই প্রশ্নটা এসেছে আপনার কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন থেকে। এখানে কে হচ্ছে এই রোলটা বেশি প্লে করবে, বা মোস্ট কমনলি মানে মেজর রোলটা কে প্লে করবে? দেখেন এখানে একটা অপশন বাদে কোনো অপশন আপনার কিলিং ডিগ্রেডেশন ফ্যাগোসাইটোসিসের ভিতরে কোনো কোনো রোলই এদের অন্যটার নাই। আমরা জানি আমাদের একটা খুব ফ্যাগোসাইটোসিস খুব একটা ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইফেক্টিভ যে সিস্টেমটা, সেটাকে বলা হয় কোনটা? পারঅক্সাইড হ্যালাইড মাইল সরি হাইড্রোজেন পারঅক্সাইড হ্যালাইড মাইলো পারঅক্সাইড সিস্টেম, হাইড্রোজেন পারঅক্সাইড MPO হ্যালাইড সিস্টেম, এটাকে বলা হয় মোস্ট পোটেন্ট ইজ দ্য ব্যাকটেরিয়াইডাল সিস্টেম অফ দ্য নিউট্রোফিল। ঠিক আছে, তো এইটা এখানে আমাদের অপশনে কি কি দেওয়া আছে? হাইড্রোজেন পারঅক্সাইড, ক্যালিকারিন, লিকোট্রিনস, অ্যাক্টিসিবিলিটি অ্যাক্টিভিটি ফ্যাক্টর, আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। দেখেন এখানে আমাদের আরো অনেক যেমন ROS রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, NO যদি দিত তখন আমরা কনফিউজ হতে পারি যে কোনটা বেটার। কিন্তু যেহেতু এখানে ক্যালিকারি লিকোড্রিনস এর কথা বলা হয়েছে, তার মানে এগুলো কোনোটাই আমাদের কি করতে পারবে না, এই কিলিং অ্যান্ড ডিগ্রেডেশনের রোল প্লে করতে পারবে না। অ্যান্সার ইজ হাইড্রোজেন পারঅক্সাইড। খুবই সহজ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়েটর অফ দ্য কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিসের ক্ষেত্রে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কোনটা? আমরা জানি সেটা হচ্ছে BC5A। ঠিক আছে, এখানে সকল কিছু দেওয়া আছে যে কেমোট্যাক্সিসের কোনটা, পেইনে কোনটা, এগুলো একটু দেখে নিন, আপনার একটু সকলগুলা বলে দেওয়া আছে। যেহেতু এটা আপনাদের ইয়া থেকে প্রশ্ন, দেখেন সেটা একটু দেখাই দিই। কেমোটেক্সিস লিউকোসাইট রিকোয়ারমেন্টস এন্ড রিঅ্যাক্টিভেশনের মধ্যে কোনটা প্রথমে? C5, এটা হচ্ছে সবচেয়ে মেজর রোল প্লে করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের যে পারঅক্সাইড যে জেনারেশন হয়, পারঅক্সাইড জেনারেশনে হচ্ছে আমাদের কিভাবে প্রডিউস হয়, সেটা আমাদের শীটেও আছে, আমাদের বইও আছে যে পারঅক্সাইড কিভাবে প্রডিউস হয়। পারঅক্সাইড সরাসরি তো আমাদের প্রডিউস হতে পারে না, পারঅক্সাইড প্রডিউস হচ্ছে আমাদের এই সুপ্রাক্সল যেটা আছে, ওই যে অক্সিজেন, আহ এই যে এটা থেকে এখানে হচ্ছে আমাদের একটা এনজাইম বা এনজাইম কাজ করে, সেটাকে কি বলা হয়? সুপার অক্সাইড ডিসমিউটেস। সুপার অক্সাইড ডিসমিউটেস, হ্যাঁ, SPSOD এরকম মনে হয় নামটাকে বলা হয়। দেখেন এই যে SOD, সুপার অক্সাইড ডিসমিউটেস, হ্যাঁ, সুপার অক্সাইড ডিসমিউটেস, এটাকে রোল প্লে করে এই পার অক্সাইডটাকে তৈরি করে কিসের থেকে? এই সুপ্রাক্সল থেকে। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, যে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক ইজ দ্য ফিচার্স অফ দ্য গ্রানুলোমাটাস ইনফ্লামেশন সিন আন্ডার দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের নিচে আমরা কোন ক্যারেক্টারিস্টিক ফিচারটা আমরা দেখতে পারবো? দেখেন, পুলের নেক্রোসিস, এটা তো হচ্ছে আমাদের কোথায় হতে পারে? অ্যাবসেসে হতে পারে, হ্যাঁ, একটা নেক্রোসিস আমরা দেখতে পারি, লিপোপ্রোটিক নেক্রোসিস, সেখানে আমরা দেখতে পারি। তো কিন্তু এখানে কি নাই, আমাদের গ্রানুলোমাটাস ইনফ্লামেশনে এর কোনো রোল নেই। তারপর হচ্ছে ডেন্স ইনফিল্ট্রেশন অফ দ্য নিউট্রোফিলস, এটা হয় আমাদের অ্যাকিউট ইনফ্লামেশনের রোল, কিন্তু আমাদের এটা একটা কোনিক ইনফ্লামেশন, তার মানে এটাও হয় না। সেন্ট্রাল জোন অফ দ্য ইসিনোফিল, এটাও হয় না, আমাদের এখানে সেন্ট্রাল নেক্রোসিস হয় বরঞ্চ, তাই না? আর ইসিনোফিলের রোল আছে, যে কোনো অ্যালার্জিক রিয়াকশনে থাকতে পারে, তারপর হেলমিনথিসে থাকতে পারে, এখানে আমাদের রোল নাই। কি পরবর্তীতে বলা হয়েছে যে অ্যাগ্রিভেট অফ দ্য এপিথেলিয়েট ম্যাক্রোফেজ। তো এটাই হচ্ছে আমাদের কি হয়, গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের ক্ষেত্রে এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক সাইন। এবং পরবর্তীতে হচ্ছে ফিব্রিন থ্রোম্বাই ইন দ্য ব্লাড ভেসেল, এটা হচ্ছে আমাদের যখন ওই থ্রোম্বাই ফর্মেশন হয়, বা হচ্ছে আমাদের যে হিমোডাইনামিক যে সমস্যাগুলো হয়, সেই সমস্যার কারণে তখন আমরা কি পাই, ব্লাড ভেসেলের মধ্যে ফিব্রিন থ্রোম্বাস পেতে পারি। তো এই নাম্বারটা আসলে খুব বেশি এখানে রিলেটেড না, কোনোটাই আমাদের সাথে যাচ্ছে না, আমাদের গ্রানুলোমাটাসের সাথে একটা কথাই যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাগ্রিভেটস অফ দ্য এপিথেলিয়েট ম্যাক্রোফেজ। অপশন ডি, এই যে যে সেই ম্যাক্রোফেজ গুলো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট লাইকলি কজ দ্য ভাস্কুলার লিকেজ? দেখেন, ভাস্কুলার লিকেজের ক্ষেত্রে সবচেয়ে কম রোল প্লে করে কে? আমরা জানি, যদি দেখি যে ভাস্কুলার লিকেজের ক্ষেত্রে মেনলি কে কে রোল প্লে করছিল, হিস্টামিন রোল প্লে করছিল, লিকোট্রিনস রোল প্লে করছিল, ব্র্যাডিকারি রোল প্লে করেছিল, কিন্তু নিউট্রোফিলও কিন্তু কিছুটা রোল প্লে করে। নিউট্রোফিল কিভাবে রোল প্লে করে? নিউট্রোফিল হচ্ছে আমাদের ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি করে, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি করে, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরির মাধ্যমে আমাদের গ্যাপ ফর্মেশন হয়, সেই গ্যাপ ফর্মেশনের মাধ্যমে থেকে আমাদের এখানে এখানে ভাস্কুলার লিকেজের কারণ এটা হয় বা হতে পারে। কিন্তু সেরোটোনিন আমার কিন্তু এরকম করে কোনো রোল নেই। সেরোটোনিন কি করে? সেরোটোনিন হচ্ছে আমাদের ভেসেলটাকে কন্ট্রাকশন করে, এবং সেরোটোনিন আমাদের কি করে না, কখনোই ইনক্রিজ পারমিয়াবিলিটি করে না, কোনো ভাস্কুলার লিকেজের সাথে এর কোনো মানে সম্পৃক্ততা নাই। তার লিস্ট একটি বলে কি হবে অ্যান্সার? সেরোটোনিন ইট হ্যাজ নো রোল ইন ভাস্কুলার লিকেজ। দেখেন, the contraction of the endothelial cell is the opening the intercellular gap is the most common mechanism of the vascular leakage, which is mediated by the histamines, leukotrienes, and bradykinins. And leukotrienes adherence to neutrophils adheres to the endothelium, causes endothelial injury. This leads to cellular damage and leading to vascular leakage. এ সরাসরি না করলে সরাসরি গ্যাপ প্রডিউস করতে পারে না, কিন্তু কি তৈরি করে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরির মাধ্যমে আমাদের কি করে ভাস্কুলার লিকেজটাকে ইনশিওর করতে পারে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন।